বন্ধুরা, কল্পনা করুন বর্তমানে ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলছে। আপনি এবং আপনার পাশের গ্রামের একটি ছেলে দুজনই ব্রিটিশ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে লড়াই লড়ছেন। হঠাৎ খবর এলো ব্রিটিশরা সেই পাশের গ্রামের ছেলেটিকে ধরে নিয়ে গিয়ে দণ্ডের আদেশ দিয়েছে। কিন্তু আপনার কাছে এখন এমন ক্ষমতা আছে যার মাধ্যমে আপনি চাইলে সেই ছেলেটিকে বাঁচাতে পারেন অথবা তার সাজা কমাতে পারেন। এমন অবস্থায় আপনি কি করবেন? আমি জানি আপনাদের মধ্যে সবারই একটাই উত্তর হবে, অবশ্যই আমরা সেই ছেলেটিকে বাঁচাবো। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, অভিযোগ রয়েছে মহাত্মা গান্ধী চাইলে ভগৎ সিংকে বাঁচাতে পারতেন, নয়তো তার সাজা কিছুটা হলেও কমাতে পারতেন, কিন্তু তিনি কোনো এক অজানা কারণে এমনটা করেননি। বন্ধুরা, মহাত্মা গান্ধী এবং ভগৎ সিং উভয়েরই লক্ষ্য ছিল একটাই, ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা। তবে তাদের লক্ষ্য অর্জনের পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। যেখানে মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন অহিংস আন্দোলন এবং ইংরেজদের মন জয়ের মাধ্যমেই স্বাধীনতা অর্জন করা সম্ভব, অন্যদিকে ছোটবেলায় জালিয়ানওয়ালা বাগের বিভীষিকা স্বচক্ষে দেখা ভগৎ সিং উপলব্ধি করতে পেরেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শুধুমাত্র কথার মাধ্যমে পরাস্ত করা সম্ভব না। তিনি বিশ্বাস করতেন সশস্ত্র বিপ্লব ছাড়া স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হবে না। আর এই আদর্শের পথ ধরেই ব্রিটিশদের নজরে পড়লেন ভগৎ সিং। লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্স দায় এবং পরে অ্যাসেম্বলিতে বোমা ছোড়ার ঘটনায় ব্রিটিশ সরকার ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে দণ্ডের আদেশ দেয়। সেই সময় ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার অস্তিত্ব ছিল না, কিন্তু তবুও ভগৎ সিং হয়ে উঠেছিলেন ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে পরিচিত এক বিপ্লবীর নাম। তাই তার সাজা ঘোষণার পর গোটা দেশে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক জাতীয় নেতা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তবে এই আন্দোলনের মধ্যে ব্যতিক্রমী ছিলেন মহাত্মা গান্ধী। তাই বহু মানুষের মনে আজও একটি প্রশ্ন দাগ কেটে আছে, মহাত্মা গান্ধী কি চাইলে ভগৎ সিংকে বাঁচাতে পারতেন না? কারণ সে সময় গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ সরকারকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শর্ত মানতে হয়েছিল। তাহলে কেন তিনি ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে বাঁচাতে কার্যকরভাবে কোনো উদ্যোগ নেননি? এমনকি অনেক ঐতিহাসিক তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে দেখা যায় ভগৎ সিংয়ের সাজা কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়া তো দূরের কথা, বরং পরোক্ষভাবে তিনি নিজেও চাচ্ছিলেন ভগৎ সিংয়ের সাজা কার্যকর হোক। তাই এই কারণে শুধু সাধারণ মানুষ নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তিরাও মহাত্মা গান্ধীর তীব্র সমালোচনা করেছিলেন। বামপন্থী ইতিহাসবিদ এবং গান্ধীবাদীরা শুরু থেকেই দাবি করে আসছে যে মহাত্মা গান্ধী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের দণ্ড রোধ করতে আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য প্রমাণ ও দলিল উপস্থাপন করব যেগুলো সত্যতার উপর প্রশ্নচিহ্ন তোলার আগে গান্ধীবাদীরাও 10 বার ভাববে। আর এই তথ্য প্রমাণগুলোর দ্বারা এটা স্পষ্ট হয়ে যাবে যে মহাত্মা গান্ধী কি সত্যিই ভগৎ সিং সহ তার সাথীদের দণ্ড রোধ করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন, নাকি সবটাই ছিল লোক দেখানো রাজনৈতিক কৌশল। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 1929 সালের 8ই এপ্রিল মহান বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লির ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিক্ষেপ করেছিলেন। তাদের এই সাহসী পদক্ষেপে সমগ্র ভারতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। ভগৎ সিং এক লহমায় ভারতের যুব সমাজের কাছে নায়ক হয়ে উঠেছিলেন। দেশ জুড়ে তার এবং সহযোদ্ধাদের বীরত্বের প্রশংসা হতে থাকে। তবে এ সমস্ত ঘটনা মহাত্মা গান্ধীর বরদাস্ত হয়নি। তাই তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লিখেছিলেন, যারা স্বাধীনতার নামে বোমা ছুড়ে তারা আসলে দেশের স্বাধীনতাকেই ক্ষতিগ্রস্ত করছে। আর এর থেকেই বোঝা যায় শুরু থেকেই গান্ধীজি ভগৎ সিং সহ অন্যান্য ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের কোন চোখে দেখতেন। ব্রিটিশরা বিপ্লবী ভগৎ সিংকে গ্রেফতার করে আদালতে হাজির করার সময় ভগৎ সিং সাহসের সঙ্গে জর্জের সামনে দাঁড়িয়ে একটি দেশাত্মবোধক বক্তব্য দেন। আর এই বক্তব্যটি কংগ্রেসের পত্রিকা কংগ্রেস বুলেটিনে ছাপানো হয়েছিল। কিন্তু এই প্রকাশনা গান্ধীজির একেবারেই পছন্দ হয়নি। এর ফলে ক্ষুব্ধ হয়ে 1929 সালের 1 জুলাই জওহরলাল নেহরুকে একটি চিঠি লেখেন। এই চিঠিতে গান্ধীজি ভগৎ সিংয়ের বক্তব্য কংগ্রেস পত্রিকায় ছাপানোর জন্য নেহরুর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এই চিঠিতে গান্ধীজি নেহরুর উদ্দেশ্যে লিখেছিলেন, আমি মনে করি আমাদের পত্রিকায় ভগৎ সিংয়ের সম্পূর্ণ বয়ান ছাপানোর কোনো প্রয়োজন ছিল না। তুমি কি জানো এই বয়ানটি ভগৎ সিংয়ের হৃদয় থেকে বের হয়নি? এই বয়ানটি তার আইনজীবীরা তৈরি করেছে। এছাড়া তুমি যে তার অনশনের পক্ষ নিয়ে কথা বলেছ সেটাও আমার পছন্দ হয়নি। বন্ধুরা, গান্ধীজির এই চিঠিটি সম্পূর্ণ গান্ধী বাংময়ের 41তম খণ্ডের পেজ নাম্বার 186-তে ছাপানো হয়েছে। আর এই চিঠির ভাষা পড়লেই বোঝা যায় বিপ্লবী ভগৎ সিংয়ের প্রতি গান্ধীজির মনোভাব কী ছিল। এই সময়কালের মধ্যেই ভগৎ সিং ও তার বিপ্লবী সাথীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে জেলের ভিতর দীর্ঘদিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন। আর এই অনশনের মধ্যেই বিপ্লবী যতীন দাস অনর মনোবলে অনশন চালিয়ে যান এবং শেষ পর্যন্ত শহীদ হন। তার মৃত্যুতে সমগ্র দেশ জুড়ে এক গভীর শোক ও ক্ষোভের তরঙ্গ বয়ে যায়, অথচ গান্ধীজির উপর এর কোনো প্রভাব পড়েনি। যদিও গান্ধীজি নিজেও একাধিকবার আমরণ অনশন করেছেন,
তবুও বিপ্লবী যতীন দাসের আত্মত্যাগ নিয়ে তিনি সম্পূর্ণ নীরব থাকেন। এমনকি গান্ধীজির তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা ইয়ং ইন্ডিয়াতেও যতীন দাসের বিষয়ে দুটো শব্দও লেখা হয়নি। গান্ধীজির এই নির্দয়ী নীরবতা তৎকালীন ভারতের অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকেও মর্মাহত করেছিল। আর এই ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন বীর বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি তার বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের পৃষ্ঠা নম্বর 163-তে স্পষ্টভাবে লিখেছেন, যতীন দাসের আত্মত্যাগ সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু গান্ধীর উপর এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। ইয়ং ইন্ডিয়া পত্রিকায় ছোট ছোট রাজনৈতিক ঘটনার বিষয়ে মন্তব্য করা হলেও এই ঘটনা নিয়ে কোনো কিছুই লেখা হয়নি। একজন গান্ধী অনুসারী যিনি আবার যতীন দাসেরও ঘনিষ্ঠ ছিলেন, তিনি গান্ধীজির এই নীরবতা নিয়ে গান্ধীকে প্রশ্ন করার পর গান্ধীজি বলেছিলেন যে তিনি ইচ্ছাকৃতভাবেই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। যাই হোক, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে 7 অক্টোবর 1930 সালে আদালত প্রাণদণ্ডে দণ্ডিত করে। তাদের এই রায়ের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। মহান স্বাধীনতা সংগ্রামী পণ্ডিত মদন মোহন মালবিয়া তাদের প্রাণ বাঁচাতে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ আদালত প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু এই আপিল 1931 সালের 14 ফেব্রুয়ারি খারিজ হয়ে যায়। এর ফলে তাদের সাজা কার্যকর হওয়া এক প্রকার নিশ্চিত হয়ে পড়ে। কিন্তু তখনও একজন ব্যক্তি এই সাজা রদ করতে পারতেন, আর তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড আরউইন। তার কাছে সাংবিধানিকভাবে ক্ষমা করার অধিকার ছিল। আর এই সময়েই মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা চলছিল, যা পরবর্তীকালে গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত হয়। এই চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দেয় যে হিংসা সম্পৃক্ত অপরাধ ছাড়া বাকি সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে। এই প্রেক্ষাপটে সমগ্র দেশের একটাই দাবি ছিল, গান্ধীজি যেন ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের সাজা মাপের বিষয়টি এই চুক্তির আলোচনায় অন্তর্ভুক্ত করেন। 1931 সালের 18 ফেব্রুয়ারি গান্ধীজি ও লর্ড আরউইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আর গান্ধীজির অনুসারীরা দাবি করেন এই বৈঠকে নাকি গান্ধীজি লর্ড আরউইনের কাছে ভগৎ সিং সহ তার সাথীদের সাজা মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু বন্ধুরা, আপনাদের বলে রাখি, গান্ধীবাদীদের এই দাবি পুরোপুরি সত্য নয়, এটি অর্ধসত্য। আসলে গান্ধীজি লর্ড আরউইনের কাছে ভগৎ সিং এর শাস্তি পুরোপুরি মাফ করে দেওয়ার কথা বলেননি, বরং তিনি সাজা কার্যকর কিছুদিনের জন্য স্থগিত রাখার আবেদন করেছিলেন। অর্থাৎ গান্ধীজি বলেছিলেন ভগৎ সিং এর দণ্ড তৎক্ষণাৎ কার্যকর না করে কিছুদিন পর যেন কার্যকর করা হয়। আর এই কথার প্রমাণ হিসেবে আমি আপনাদের সামনে লর্ড আরউইনের একটি সরকারি রিপোর্ট, যা তিনি ব্রিটিশ সরকারের কাছে পাঠিয়েছিলেন, সেটি উপস্থাপন করব। বন্ধুরা, সেই রিপোর্টে লর্ড আরউইন লিখেছিলেন, আলোচনা শেষে গান্ধীজি ভগৎ সিং এর বিষয়টি তুলে ধরেন। তিনি সাজা মাফ করার জন্য আবেদন করেননি, যদিও তিনি সকল প্রকার দণ্ডের বিরোধী ছিলেন, কিন্তু তিনি বর্তমান পরিস্থিতিতে ভগৎ সিং এর সাজা স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। লর্ড আরউইনের এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ গান্ধী বাংময়ের 45তম খণ্ডের পেজ নম্বর 202-এ। এমনকি স্বয়ং গান্ধীজি লর্ড আরউইনের সাথে হওয়া বৈঠকের বিষয়ে একটি নোটে যা লিখেছিলেন তা শোনার পর আপনারা নিশ্চিত হতে পারবেন সত্যিই কি গান্ধীজি মন থেকে ভগৎ সিংকে বাঁচাতে চেয়েছিলেন, নাকি সবটাই ছিল লোক দেখানো। গান্ধীজি সেই নোটে লিখেছেন, আলোচনার সময় তিনি ভাইসরয়কে বললেন, এটা আমাদের আলোচনার বিষয় নয় এবং বলাও হয়তো ঠিক হবে না, তবে আপনি যদি চান দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হোক, তাহলে ভগৎ সিং এর সাজা স্থগিত রাখা উচিত। ভাইসরয় এতে সন্তুষ্ট হন এবং বললেন, সাজা কমানো কঠিন, তবে স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এছাড়াও গান্ধীজি ভাইসরয়কে বললেন, ভগৎ সিং সাহসী, কিন্তু সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। বন্ধুরা, গান্ধীজির এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তিনি ভগৎ সিং এর দণ্ডের বিষয়টিকে আলোচনার মূল বিষয় বলেই মনে করেননি। অথচ তখন দেশের সর্বত্র একটাই দাবি ছিল, ভগৎ সিং ও তার সাথীদের সাজা মাফ করাতে হবে। কিন্তু গান্ধীজি ভগৎ সিং এর প্রাণদণ্ড মাফ করে দেওয়া বা সাজা কমানোর জন্য অনুরোধ করেননি, বরং তিনি সাময়িকভাবে সাজা স্থগিতের অনুরোধ করেছিলেন, সেটাও দেশের বিক্ষোভ ও অস্থিরতা ঠেকানোর জন্য। গান্ধীজির এই নোটটি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ গান্ধী বাংময়ের 45তম খণ্ডের পৃষ্ঠা নম্বর 266-তে। আর সম্পূর্ণ গান্ধী বাংময়ের প্রামাণিকতার উপর প্রশ্নচিহ্ন তোলার আগে জেনে রাখা ভালো যে 100 খণ্ডে প্রকাশিত এই বই স্বয়ং কংগ্রেস সরকারের নির্দেশনায় ছাপানো হয়েছে। যাই হোক, 1931 সালের 5ই মার্চ গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়ে যায়। তবে এই চুক্তির পরেও ভগৎ সিং ও তার সাথীদের প্রাণদণ্ডের আদেশ বহাল থাকে। দেশ জুড়ে সাধারণ মানুষের দাবি ছিল গান্ধীজি যেন এই চুক্তি ভঙ্গ করে ভগৎ সিং এর সাজা রোধ করেন, কিন্তু গান্ধীজি তা করেননি। এই পরিস্থিতির মধ্যেই ব্রিটিশ সরকার ঘোষণা করে 1931 সালের 24শে মার্চ ভগৎ সিং এর সাজা কার্যকর হবে। কিন্তু সকলকে চমকে দিয়ে একদিন আগেই অর্থাৎ 23শে মার্চ গোপনে তাদের সাজা কার্যকর করা হয়। কিন্তু সাজা কার্যকরের তারিখ ঘোষণার পর গান্ধীজি এক সমস্যায় পড়েন। আসলে 26শে মার্চ করাচিতে কংগ্রেসের রাষ্ট্রীয় অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,
গান্ধীজি চাচ্ছিলেন যেন এই অধিবেশনের আগে ভগৎ সিংয়ের দণ্ড কার্যকর না হয়, কারণ তিনি জানতেন তেমনটা হলে করাচি অধিবেশনে কংগ্রেসের উপর ব্যাপক বিরোধিতা ও চাপ সৃষ্টি হবে। কংগ্রেস নেতাদেরকে জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়তে হবে। তাই গান্ধীজি চেয়েছিলেন ভগৎ সিংয়ের প্রাণদণ্ড যেন অন্তত কংগ্রেস অধিবেশনের পরে কার্যকর করা হয়। এই উদ্দেশ্যে তিনি 19শে মার্চ আবারও একবার ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৈঠক শেষে লর্ড আরউইন ব্রিটিশ সরকারের কাছে যে রিপোর্টটি পাঠিয়েছিলেন সেটি পড়লে আবারও একবার মহাত্মা গান্ধীর বাস্তবতা দুনিয়ার সামনে এসে যায়। রিপোর্টে লর্ড আরউইন উল্লেখ করেন, গান্ধীজি বৈঠক শেষে চলে যাওয়ার সময় বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ভগৎ সিংয়ের প্রসঙ্গে কিছু বলতে চাই। সংবাদপত্রে পড়েছি আগামী 24শে মার্চ তার সাজা কার্যকর হবে। এই দিনটি খুবই দুর্ভাগ্যজনক, কারণ সেই দিন কংগ্রেসের নতুন অধ্যক্ষ করাচি পৌঁছাবেন এবং এতে জনসাধারণের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হতে পারে। জবাবে ভাইসরয় বললেন তিনি ভগৎ সিংয়ের প্রাণদণ্ড কংগ্রেস অধিবেশনের পরে কার্যকর করার কথা ভেবেছিলেন, কিন্তু বিশেষ কিছু কারণে তাকে সেই সিদ্ধান্ত বদলাতে হয়েছে। তার মানে বন্ধুরা, গান্ধীজি ভগৎ সিংয়ের সাজা মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করেননি, তিনি কেবল সাজা কার্যকর করার সময়টা কংগ্রেসের অধিবেশন পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করেছিলেন, তাও আবার বৈঠক শেষে চলে যাওয়ার সময়, এমনকি ভাইসরয়ের অনুমতি নিয়ে। 19শে মার্চ লর্ড আরউইনের সঙ্গে সাক্ষাতের পর মহাত্মা গান্ধী ভারতের তৎকালীন ব্রিটিশ সরকারের গৃহসচিব SW এমারসনের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকের পর এমারসন একটি নোট লিখেছিলেন, যা আজও ব্রিটিশ সরকারের কাছে সংরক্ষিত আছে। এই নোটে এমারসন লিখেছিলেন, শেষমেশ গান্ধীজিও সহমত হয়েছিলেন যে ভগৎ সিংয়ের সাজা কার্যকরের তারিখ বদলানো উচিত নয়। এমনকি গান্ধীজি ভগৎ সিংয়ের সাজা পুরোপুরি মাফ করে দেওয়ার বিষয়ে খুব একটা জোর দেননি। বন্ধুরা, ব্রিটিশরা জানত যে ভগৎ সিংয়ের সাজা কার্যকর হওয়ার পর দিল্লি সহ সারা দেশে প্রবল বিক্ষোভ শুরু হবে। তাই এমারসন কয়েক দিনের জন্য দিল্লিতে সভা মিছিল বন্ধ রাখতে গান্ধীজিকে বলেছিলেন, আর গান্ধীজিও এমারসনের কাছে সভা মিছিল না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বন্ধুরা, পাট্টাভি সীতারামাইয়ার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর একান্ত ঘনিষ্ঠ। এমনকি 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচনে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে পরাজিত হওয়ার পর গান্ধীজি মন্তব্য করেছিলেন, এটা সীতারামাইয়ার হার নয়, এটা আমার হার। এই পাট্টাভি সীতারামাইয়া 1935 সালে কংগ্রেসের অফিসিয়াল ইতিহাস রচনা করেছিলেন, যার নাম হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর এই বইয়ের 442 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, দণ্ড কার্যকরের প্রথম সপ্তাহে গান্ধীজি লর্ড আরউইনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অনুরোধ করেন ভগৎ সিংয়ের দণ্ড যদি দিতেই হয় তাহলে সেটা যেন কংগ্রেস অধিবেশনের আগেই কার্যকর করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যদি সত্যিই ভগৎ সিংকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছিলেন তাহলে ভগৎ সিংয়ের সাজা কার্যকরের তারিখ এবং কংগ্রেসের অধিবেশনের তারিখ নিয়ে তিনি কেন এত চিন্তিত ছিলেন? বন্ধুরা, অনেক গান্ধীবাদী দাবি করে যে 1931 সালের 23শে মার্চ মহাত্মা গান্ধী ভাইসরয় লর্ড আরউইনকে লেখা একটি চিঠিতে ভগৎ সিংয়ের দণ্ড মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু এই চিঠিটি বিশ্লেষণ করলে দেখা যায় গান্ধীজি সেখানে কোথাও সরাসরি ভগৎ সিংয়ের সাজা মাফ করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেননি, বরং তিনি খুবই কৌশলী এবং পরোক্ষ ভাষায় কিছু পর্যবেক্ষণ এবং পরামর্শ দিয়েছেন। তিনি ভাইসরয়কে লিখেছিলেন, ভগৎ সিং এবং তার সঙ্গীদের সাজা কার্যকর হলে কিংবা না হলে দেশের পরিস্থিতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে। চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, বিপ্লবীরা নাকি গান্ধীজিকে আশ্বাস দিয়েছে যদি ভগৎ সিংয়ের সাজা মাফ করা হয় তাহলে তারা সব ধরনের বিপ্লবী কার্যকলাপ বন্ধ রাখবে। এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি ভাইসরয়কে পরামর্শ দেন যতদিন পর্যন্ত বিপ্লবীরা তাদের কার্যকলাপ বন্ধ রাখবে ততদিন পর্যন্ত ভগৎ সিংয়ের সাজা স্থগিত রাখা যেতে পারে। গান্ধীজির এই বক্তব্য থেকে বোঝা যায় পরোক্ষভাবে তিনি ভগৎ সিংয়ের সাজার বিনিময়ে অন্যান্য বিপ্লবীদের একরকম ব্ল্যাকমেইল করার পরামর্শ দিচ্ছিলেন ভাইসরয়কে। যাই হোক, গান্ধীজির শত চেষ্টার পরেও ব্রিটিশরা তা উপেক্ষা করে নির্ধারিত সময়ের একদিন আগেই ভগৎ সিং ও তার সাথীদের সাজা কার্যকর করে। এই ঘটনায় সমগ্র দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ শুধু ইংরেজদের বিরুদ্ধে নয়, গান্ধীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে থাকে। সবার একটাই দাবি ছিল, গান্ধী যেন লর্ড আরউইনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ভেঙে দেন। নেতাজি সুভাষচন্দ্র বসুও এই দাবির পক্ষে ছিলেন। নেতাজি তার বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের 202 নম্বর পেজে লিখেছেন যে তিনি গান্ধীকে পরামর্শ দিয়েছিলেন ভাইসরয়ের সঙ্গে হওয়া চুক্তি ভঙ্গ করতে, কিন্তু গান্ধীজি বিপ্লবী বন্দীদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে রাজি ছিলেন না, তাই তিনি দণ্ড রোধে এতদূর এগিয়ে যেতে চাননি। আর ভাইসরয় যখন বুঝতে পারলেন ভগৎ সিংয়ের জন্য
গান্ধী চুক্তি ভঙ্গ করবেন না, তখন সম্পূর্ণ পরিস্থিতিটাই বদলে যায়। বন্ধুরা, ভগৎ সিং এর সাজা কার্যকর হওয়ার মাত্র 2 দিন পর অর্থাৎ 25শে মার্চ গান্ধীজি করাচিতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে পৌঁছান, কিন্তু সেখানে পৌঁছেই তাকে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হতে হয়। যুব সমাজের মধ্যে বিরাট ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল। তারা কালো কাপড় দ্বারা তৈরি ফুল দিয়ে গান্ধীকে স্বাগত জানায় এবং গান্ধী মুর্দাবাদ, গান্ধী গো ব্যাক ইত্যাদি স্লোগানে প্রতিবাদ জানায়। তাই জনগণের ক্রোধ কিছুটা প্রশমিত করার উদ্দেশ্যে গান্ধীর নির্দেশে কংগ্রেস করাচি অধিবেশনে ভগৎ সিং এর প্রাণদণ্ডের নিন্দায় 9 লাইনের একটি প্রস্তাব পাশ করে। কিন্তু এটি ছিল শুধুমাত্র লোক দেখানো রাজনৈতিক কৌশল। এই সত্যের প্রমাণ পাওয়া যায় গান্ধীজির একটি চিঠি থেকে, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে এই নিন্দা প্রস্তাব বাধ্য হয়ে পাশ করতে হয়েছিল। আসলে স্যার ডার্সি লিন্ডসে নামের একজন ইউরোপীয় নেতা, যিনি আবার ব্রিটিশদের অনুগত ও চাটুকার ছিলেন, গান্ধীজি 1931 সালের 8ই মে তাকে একটি চিঠি লেখেন। এই চিঠিতে গান্ধীজি লিখেছিলেন, প্রাণদণ্ডের কারণে ভগৎ সিং এবং তার সাথীরা শহীদের মর্যাদা লাভ করেছে। এজন্য কংগ্রেসের কাছে একটাই রাস্তা খোলা ছিল। কংগ্রেস এমন একটি প্রস্তাব পাশে বাধ্য হয়ে যায় যেখানে প্রাণদণ্ডের নিন্দা করা হবে এবং বিপ্লবীদের আত্মত্যাগ এবং বীরত্বের জন্য তাদের প্রশংসা করা হবে। এই চিঠির ভাষা পড়লেই বোঝা যায় ডার্সি লিন্ডসে হয়তো গান্ধীজির কাছে এই প্রস্তাব পাশের কারণ জানতে চেয়েছিলেন, যে কারণে গান্ধীজি উত্তরে লিখেছেন, বাধ্য হয়েই তারা এই প্রস্তাব পাশ করেছে। বন্ধুরা, এছাড়া আজাদ হিন্দ ফৌজের জেনারেল মোহন সিং, ভগৎ সিং এর বন্ধু বিপ্লবী যশপাল ও মন্মথনাথ গুপ্তা সহ অনেকেই লিখেছেন গান্ধীজি ভগৎ সিংকে বাঁচাতে তেমন কোনো জোরালো চেষ্টা করেননি। বন্ধুরা, এছাড়াও আমাদের হাতে আরও অনেক তথ্য প্রমাণ রয়েছে, তবে ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমরা আপাতত সেগুলো স্কিপ করছি। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।